আজ আমার বাসর রাত। আমি ঘুমটা দিয়ে তার অপেক্ষায় বসে আছি, কিন্তু রাত প্রায় 1:30 বাজে। তার আসার খবর নেই। একটা সময় অনুভব করি সে এসেছে, কিন্তু এসেই সে খাটের ওপর রাখা তার বালিশটা নিয়ে চলে যেতে যেতে হঠাৎ থেমে গিয়ে বলে, ঘুমিয়ে যেও, আমি বারান্দাতে ঘুমিয়ে নেব। আর কখনো আমার কাছে বইয়ের দাবি নিয়ে আসবে না। বাসায় মা আছেন, বাবা আছেন, কাজের লোক আছেন। কিছু দরকার হলে তাদেরকে বলো, এনে দেবেন। দরজাটা আটকিয়ে দিও। এই বলে অভয় বারান্দায় চলে যায়। সকালে গোসল করে কিচেন রুমে যেতেই শাশুড়ি মা আমার কপালে চুপু খেয়ে বললেন, তুমি অভয়কে ডেকে তুলো, আমি এদিকটা দেখছি। কাল থেকে না হয় সংসারটা তুমি সামলিও। এবার আমি অবসরে যাই। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে অভয়কে ডাকতে আসলাম। কিভাবে ডাকবো বুঝতে পারছি না। যদি রেগে যাই তবুও সাহস করে গেলাম। গিয়ে দেখি কি মাসুম একটা মুখ। ইচ্ছে করে জন্ম জন্মান্তর কাটিয়ে দিই। এই মুখ দেখে হঠাৎ অভয় নড়ে উঠল, আর আমি পেছন ফিরে দাঁড়িয়ে বললাম, শুনুন, মা আপনাকে নাস্তা করতে ডাকছেন, ফ্রেশ হয়ে আসুন। এই বলে আমি মায়ের কাছে চলে গেলাম। সবাই নাস্তার টেবিলে নাস্তা করছি, সবাই কথা বলছেন, কিন্তু অভয়ের মুখে কোনো কথা নেই। সে অল্প কিছু নাস্তা করে অফিসে চলে গেলেন, আমার দিকে ফিরেও তাকালেন না। শুনেছি সে নাকি তার বাবা মায়ের পছন্দে বিয়ে করেছেন, তাই নাকি আমার ছবিটাও দেখেননি। কিন্তু তাই বলে আমার সাথে এমন আচরণ করবে? কেন এমন করছে আমার সাথে? ভাবতে ভাবতে হঠাৎ করে আমার রুম থেকে রিংয়ের শব্দ। অভয় ভুল করে মোবাইলটা রেখে গেছেন। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে এক মেয়ে বলে উঠল, কেমন হলো বাসর? রাত কেমন কাটলো? খুব ভালো নিশ্চয়। ভালো তো হবার কথা। আর কিছু বলার আগেই আমি হ্যালো বলি, আর ওপাশ থেকে লাইনটা কেটে দেয়। হুট করেই অভয় রুমে চলে আসে। সে অন্যদিকে তাকিয়ে হাত বাড়িয়ে দেন বলে আমার মোবাইলটা সে চলে যায়। আমার আর বুঝতে বাকি নেই, মাই লাভ লেখা নাম সেভ করা মেয়েটা সে অভির ভালোবাসা। অভি চলে যায়, আর আমি জানালার গ্রিল ধরে আকাশ দেখি। কখন যেন আকাশ দেখতে দেখতে দু চোখ ভিজে গেল। দিন যাচ্ছে, অভয় চাল চলনের পরিবর্তন হচ্ছে। রাতে যখন খেতে বলি, উত্তর আসে খেয়ে এসেছি আমি, তুমি খেয়ে নাও। আমার আর খাওয়া হয়ে ওঠে না। রাতে ঘুমানোর সময় প্রায় ওর ফোনে কল আসে, আরও বারান্দায় গিয়ে কথা বলে। আমি সব শুনেও ঘুমের ভান করে শুয়ে থাকি। কেই বা করার আছে আমার? বাসায় চলে যেতে পারছি না, বাবা মা অনেক কষ্ট পাবেন বলে। একদিন শাশুড়ি মা আমাকে একটা কালো রঙের শাড়ি হাতে দিয়ে বললেন, এটা তোমার জন্য এনেছি, তুমি আজ এটা পরো। আমি কালো শাড়িটা পরে নিলাম। শাশুড়ি মা কপালে চুমু খেয়ে বললেন, আজ তোমাকে পরীর মতো লাগছে বৌমা। রাতে অভয় বাসায় ফিরে আজও ড্রিঙ্কস করে ফিরেছে। হয়তো এই মেয়ের সাথেই কোনো পার্টিতে গিয়েছিল। আমি টাওয়ালটা হাতে দিয়ে বললাম, ফ্রেশ হয়ে নিন, আমি খাবার বাড়ছি। অভয় আমার হাতটা টেনে ধরে বুকে জড়িয়ে নিল, আর বলতে লাগলো, তুমি খুব সুন্দর মধু, কালো শাড়িতে তোমাকে আরও সুন্দর লাগছে। যদিও কখনো বলা হয়নি, কিন্তু এটাও সত্যি, তুমি খুব লক্ষ্মী। এ কথা বলে অভয় আমার কপালে চুমু দিয়ে আজ প্রথমবারের মতো আমাকে স্ত্রীর মর্যাদা দিল। আমি তাতে বাধা দিতেও পারিনি, কারণ এই যে আমার স্বামী,
সকালবেলা গোসল সেরে বাইরে বেরোতেই অভয় আমাকে বলল, কাল রাতের জন্য সরি। আসলে আমি সরি বলতে হবে না। আপনি আমার স্বামী, আমার উপর আপনার পূর্ণ অধিকার আছে। গোসল করে ফ্রেশ হয়ে নিন, আমি নাস্তা রেডি করছি। অনেকগুলো দিন কেটে গেল। অভয় আমাকে ভালো না বাসলেও আমি অভয়কে ভালোবাসতে শুরু করেছি। দিন যাচ্ছে, অভয়ের প্রতি আমার ভালোবাসা বাড়তে থাকে। অভয়কে নিয়ে আমি স্বপ্ন বুনতে থাকি। আজ সিদ্ধান্ত নিয়েই নিয়েছি, আজ অভয় বাসায় ফিরলেই ওকে বলে দেব, অভয় আমি তোমাকে ভালোবাসি। আর আমার বিশ্বাস অভয়ও একদিন না একদিন আমাকে ভালোবাসবে। কথায় আছে না, অপেক্ষার প্রহর সহজে যায় না। রাত হলো, কলিং বেল বাজছে, নিশ্চয় অভয় এসেছে। আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম, কিন্তু হঠাৎই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অভয়ের সাথে ওর ভালোবাসার মানুষটা দাঁড়িয়ে আছে। বোধ হয়ে অভয়কে জিজ্ঞেস করলাম, কে ও? অভয়, কিছুক্ষণ আগে আমরা বিয়ে করেছি। ও আমার বউ মালিহা। আমি সেন্সলেস হয়ে পড়ে গেলাম। শাশুড়ি মা দৌড়ে এসে দেখেন আমি ফ্লোরে পড়ে আছি, আর অভয় এবং তার সদ্য বিয়ে করা বউ মালিহা সেখানে হা করে দাঁড়িয়ে আছে। শাশুড়ি মা তাড়াতাড়ি পানি নিয়ে এসে আমার মুখে ছেটালেন। আমার জ্ঞান ফিরল, কিন্তু জ্ঞান না ফেরাটাই বুঝি ভালো ছিল আমার জন্য। আমি সইতে পারছি না, আমার স্বামী আজ অন্য কারো হয়ে গেছে। শাশুড়ি মা অভয়কে অনেক গালিগালাজ করলেন। কেন ও আমাকে বিয়ে করার আগে বলল না ওর আরেকজনের সাথে সম্পর্ক আছে? কেন করলো তবে আমাকে বিয়ে? এসব নিয়ে অভয়ের সাথে অনেক কথা কাটাকাটি হয় মায়ের। বাসায় ঢুকতে দিতে চাননি, কিন্তু আমি চাইনি সে সন্তানহারা হোক। তাই মাকে বললাম, সমস্যা নেই মা, তাদের ভিতরে আসতে বলুন, আমি আমার রুমটা ছেড়ে দিচ্ছি তাদের জন্য। অভয়ের বাবা প্রবাসী, অল্প কদিন হয় আবার দুবাই ফিরে গেছেন। মাকে বললাম, মাগো আমার কি আপনার ঘরে জায়গা হবে? মা আমাকে জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন, মারে আমি তো কখনো এমনটা চাইনি, তবে কেন এমনটা হলো? আমরা তো তোর জীবনটা নষ্ট করে ফেললাম বোধহয় রে মা, নষ্ট করে ফেললাম। না মা, আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে। ভাগ্যের কেউ লিখন কি কেউ খণ্ডাতে পারে মা? মা আমাকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে। আজ আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর রাত। আমি বুকে যন্ত্রণা নিয়ে রাত কাটাচ্ছি, আর ওদিকে আমার স্বামী, না না, মালিহার স্বামী তার স্ত্রী মালিহাকে নিয়ে ফুলসজ্জায় ব্যস্ত। ঘুমহীন রাত কাটলো আমার। সকালে নাস্তা বানিয়ে টেবিলে রেডি করলাম। সকাল 10:30 বাজে। অভয় আর মালিহা এখনো ঘুমাচ্ছে। ঘুমাবেই তো, সারা রাত যে তারা ঘুমাতে পারেনি। 11টার সময় তারা দুজন নাস্তার টেবিলে আসে। মাকে ডাকলাম, মা আসেনি। ওদের দুজনকে খাইয়ে আমি মায়ের কাছে জোর করে মাকে খাইয়ে দিলাম। মাও আমাকে খাইয়ে দিল। দুপুরে রান্নার প্রস্তুতি নিতে গিয়ে দেখি কিচেন রুমে মালিহা দাঁড়িয়ে। আমি কাছে গিয়ে মালিহাকে বললাম, আমাকে তুমি আপু বলে ডেকো, আর কোনো কিছু প্রয়োজন হলে আমাকে ডেকো। আজ কি তুমি রান্না করবে? আপনার কি মাথা খারাপ হয়েছে যে আমি রান্না করব? আমি এখানে এসেছি কাজের লোকদের রান্না বুঝিয়ে দিতে। কি রান্না হবে আজ সেটা বলতে। রান্না তো আমি আর মা করি, কাজের লোকেরা অন্য কাজ করে। তুমি আমাকে বলে দাও কি রান্না করতে হবে, আমি করে দেব।
না, তার দরকার হবে না, আমি বাইরে থেকে অর্ডার করে নেব। এই বলে মালিহা চলে গেল। পিছু ডেকেও কোনো লাভ হলো না। রাতে বাসায় ফিরে অভয় আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলো। আমি নাকি মালিহার সাথে খারাপ ব্যবহার করেছি। মালিহার মিথ্যে অভিযোগগুলো অভয় বিশ্বাস করে আমাকে কাঁদালো। মা এসে অভয়কে ওর রুমে পাঠালো। মা, কাঁদিস না মা। আমি মা আমি না মা, কাঁদছি না, আমি একটুও কাঁদছি না। অভয় আর আমার মালিহার বিয়ে 2 সপ্তাহ হয়ে গেছে। মা এসে আমাকে বলল অভয় নাকি আমাকে আজ ডেকেছে। জানি না কি বলবে। অভয়ের সামনে গিয়ে দাঁড়ালাম। এতগুলো দিন পর ও আমাকে ডেকেছে, কি বলবে? মনের মধ্যে হাজারো প্রশ্ন। কিছু বলবেন? হ্যাঁ, বলুন। অনেক দিন তো হয় এ বাড়িতে আছো। আমি মালিহাকে বিয়ে করার পর তোমার বাবা মা তোমাকে নিয়ে যেতে আসলেও তুমি যাওনি। জানে না কিসের আশায়, কিসের টানে। তবে আজ আমি তোমায় একটা অনুরোধ করব, রাখবে? জি, বলুন। তুমি এ বাড়ি ছেড়ে চলে যাও প্লিজ। এ কি বলছেন আপনি? ঠিকই শুনছো, প্লিজ মধু, এ বাড়ি ছেড়ে চলে যাও। মালিহা তোমাকে সহ্য করতে পারে না। তোমাকে দেখলে নাকি মালিহার দম বন্ধ হয়ে আসে। আর মালিহার কষ্ট আমি সইতে পারি না, পারবো না সইতে। প্লিজ তুমি চলে যাও, হাত জোড় করে বলছি। আপনি যেমন আপনার স্ত্রীর কষ্ট সইতে পারেন না, আমিও তেমনি আপনার কষ্ট সইতে পারি না। আমি চলে যাব, কথা দিচ্ছি। আপনি এভাবে অনুরোধ করবেন না, হাত নামান প্লিজ। আমি চলে যাচ্ছি, আর দোয়া করে যাচ্ছি আপনারা যেন সুখী হন, অনেক সুখী। আর একটা কথা, যদি কখনো এমন দিন আসে আপনি নিজেকে একা অনুভব করছেন বা কেউ আপনার পাশে নেই, তবে আমাকে মনে করবেন। আমি আপনার পাশে চিরদিন আছি, থাকবো। আসি। চাইনি মৃত্যুর আগে এ বাড়ি ছেড়ে যেতে, কিন্তু আজ আমার স্বামীর আদেশ আমি যেন এ বাড়ি ছেড়ে চলে যাই। তাই আমার যেতে হচ্ছে। খুব মিস করব এ বাড়ির, এ ঘর, বারান্দা, ফুটন্ত ফুলগুলো, যে চারাগুলো আমি নিজের হাতে লাগিয়েছি, আর এবারের মানুষগুলোকে। শাশুড়ি মা আমাকে কিছুতেই যেতে দেবেন না। শ্বশুর বাবা ফোন করে বারবার বলছেন থেকে যেতে, কিন্তু আমার যে থাকার কোনো পথ নেই। অভয় সব পথ বন্ধ করে দিয়েছে। আমার আব্বু ও আম্মু গিয়ে আমাকে বাসায় নিয়ে এসেছেন। আর এদের এই বলে এসেছি যে আমি কোনোদিন আর বিয়ে করব না। যদি তারা এই শর্তে রাজি থাকেন, তবে আমি তাদের সাথে বাসায় আসব। নয়তো যেদিকে দু চোখ চলে যায় যাব। আব্বু আম্মু বলেছেন আমি যা চাইবো তাই হবে। তাই আব্বু আম্মুর হাত ধরে বাসায় চলে আসলাম। মাকে বলে এসেছি যখনই তার এই মেয়েটাকে মনে পড়বে সে যেন ফোন দেয়, আর যখনই তার এই মেয়েটাকে দেখতে ইচ্ছে করবে তখনই যেন চলে আসেন। দিন কেটে যাচ্ছে, থামছে না আমার চোখের পানি। আমি বাকি জীবনটা অভয়ের স্মৃতি বুকে নিয়েই কাটিয়ে দেব। আমি যেন একা একা রুমে থেকে বেশি মন খারাপ না করি, তাই আম্মু কিচেন রুমে গেলেও আমাকে পাশে দাঁড় করিয়ে রাখেন। আম্মু রান্না করছে, আর হঠাৎ করেই আমি মাথা ঘুরে পড়ে যাই। তাড়াতাড়ি করে আম্মু ডাক্তার ডাকেন। ডাক্তার এসে আম্মুকে জানান আপনি নানু হতে চলেছেন, মধু মা হতে যাচ্ছে। কথাটা শুনে আম্মু আর
আমি খুশি হব কি? আমাদের মুখটা মলিন হয়ে গেল। কি হচ্ছে আমাদের সাথে কিছুই বুঝতে পারছি না। অভয় তার জীবন থেকে আমাকে বের করে দিল, আর এখন অভয়ের অংশ আমার গর্ভে। কি করব এখন আমি? আম্মু আমাকে বলল বাচ্চাটা নষ্ট করে ফেলতে, কিন্তু আমি তা করব না। অভয় আমাকে প্রত্যাখ্যান করলে কি হবে? আমি ওর সন্তান, আমাদের সন্তানকে পৃথিবীর আলো দেখাবো। আব্বু বাসায় ফিরে আম্মুর কাছে শোনেন যে আমি মা হতে চলেছি। আব্বুর খুশির অন্ত নেই। আব্বুও বললেন আমরা ওকে আমাদের মতো করে গড়ে তুলব। আমার ছোট্ট একটা নানু ভাই হবে। আম্মু বলল না, একদমই না, আমার ছোট্ট একটা নানা ভাই হবে। এভাবে তাদের মাঝে ঝগড়াই লেগে গেল। আব্বু বলে তার নানু ভাই হবে, মানে মেয়ে হবে আমার। আর আম্মু বলে না, তার নানা ভাই হবে, মানে ছেলে হবে আমার। আমি মোবাইলটা হাতে নিয়েছি আমার শাশুড়ি মাকে সুখবরটা জানাতে। আমি ফোন দেওয়ার আগেই আমার ফোনে কল চলে আসলো। মাই কল দিয়েছে। রিসিভ করে মাত্রই বলবো মা আপনি দাদু হতে চলেছেন, আর তখনই ওপাশ থেকে কান্না জড়িত কণ্ঠে ভেসে আসলো মধুরে অভয়ের অবস্থা খুব খারাপ। অভয় অ্যাক্সিডেন্ট করেছে, এখন আমরা হসপিটালে। মোবাইলটা আমার হাত থেকে পড়ে যায়। আম্মু তাড়াতাড়ি এসে মোবাইলটা তুলে কানে নিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে আপা?